This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এভলিউশন বাংলা হচ্ছে বিবর্তন। এই বিবর্তনবাদের গল্পটা প্রথম শুনিয়েছিলেন ডারউইন। মাদর থেকে কি করে মানুষ তৈরি হলো, এই যে চেঞ্জ, এই আবিষ্কারেই ডারউইন কিন্তু অমর হয়ে আছেন। কিন্তু মনে হচ্ছে চন্দ্রবিন্দুর এই গানটাও না অমর হয়ে গেল। একটা গানের এত বিবর্তন আর কোথাও কখনো হয়েছে কিনা সিরিয়াসলি বলছি, আমার তো অন্তত জানা নেই। খেয়াল করে দেখুন, এই যে গানটা শুনলেন, সিপিআইএম আমলে ছিল তুমি আমার সিপিএম তুমি আমার এটিএম। তারপর তৃণমূল এলো, গানের বিবর্তন হলো। চন্দ্রবিন্দু লিখলো তুমি আমার তৃণমূল তুমি আমার টোপাকুল। মাঝে ভারতীয় ক্রিকেট দল, মহিলা ক্রিকেট দল, তারা বিশ্বকাপটা জিতলো, তো মেয়েদের ডেডিকেট করতে হবে। সুতরাং সেই সময়ের শোগুলোতে লাইন পাল্টে গেল, তুমি আমার করিতকর্মা তুমি আমার শেফালি বর্মা। এবার শেফালি ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ কিনা, সেই জন্যে তাই তাকে এই গানটা উৎসর্গ করলো চন্দ্রবিন্দু। কিন্তু সেটাকেও তো বেশি দিন টিকতে দিল না এই এসআইআর। চন্দ্রবিন্দু দুদিন আগে গিয়েছে তুমি আমার এসআইআর করোনা কো বর্ডার পার, ওই পরের লাইনে বর্ডার পারের জায়গায় আসছে পগার পার। এবার দেখুন, গানের মানে যাই হোক না কেন, আমাদের জীবনটা সেটাকে কেন্দ্র করেই তো গান টানগুলো হয়। আর আমাদের জীবনটা যে আপাতত শুধুই এসআইআরময় তাতে তো কোনো সন্দেহ নেই। এবং সত্যি কথা বলতে কি, এই যে হালকাচ্ছলে কথাগুলো বলছি, গান টান শোনাচ্ছি, এর পেছনে একটা না অদ্ভুত নিদারুণ একটা সত্য লুকিয়ে রয়েছে, জানেন তো। এই যে এটা কিছুতেই হজম করে উঠতে পারছি না। আজকেও এ রাজ্যে একজনের মৃত্যুর পেছনে এসআইআরের ভূমিকা রয়েছে বলে অভিযোগ এসছে। পিংলা, সেখানে এক ভোটার নাকি এসআইআরের আতঙ্কেই অসুস্থ হয়ে মারা গেছেন বলে পরিবার দাবি করছে। কি কাণ্ড বলুন তো। হুগলির আরেকজন বিএলও, তার নাকি শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে, তিনিও নাকি ওই এসআইআরের চাপেই অসুস্থ হয়েছিলেন, তাকে কল্যাণীর হাসপাতালে রেফার করতে হয়েছে। এবার দেখুন, এই মৃত্যু বা অসুস্থতা এই দুটোই তো সিরিয়াস ম্যাটার, এই গানের মতো হালকা না। সত্যিই তো, মৃত্যু একটা হোক কি একাধিক, একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটাকে কেন্দ্র করে যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে, যখন একটা গণতান্ত্রিক অধিকার সেটাকে সুনিশ্চিত করার জন্য কোনো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, আর তাতে একাধিক ব্যক্তি, একাধিক লোক, তারা মানুষজন, তারা নিজেদের বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলেন, জীবনটাকেই হারিয়ে ফেলেন, তখন এটা অদ্ভুত ধোঁয়াশার মধ্যে পড়তে হয় না? কি আছে তাহলে এই এসআইআরের অন্তরালে? ওই অন্তঃসলীলা নদীর মতো কিছু বয়ে যাচ্ছে নাকি? একটা অভিশাপ, সেই তুতেনখামেনের অভিশাপ ছিল যে তার ওই কফিনের ঢাকাটা খুলবে সেই মারা যাবে, যে তার মমিটাকে বার করবে সেই মারা যাবে। এ কি সেরকম? দেখুন, মৃত্যু নিয়ে আর যাই হোক ঠাট্টাই আর কি চলে না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া দেখুন, এসআইআরে নাম বাদ গেলে কি হবে, বা অন্যান্য যে কোনো কিছু নিয়ে, এসআইআর নিয়ে বিবিধ ধরনের ঠাট্টাই আর কি, ফাজলামো, ট্রোল, এই সমস্ত চলছিল আর কি। কিন্তু যখন দেখলাম যে সেই তালিকায় ভোটারের মৃত্যু বা কাজের চাপ নিতে না পেরে বিএলআরওর আত্মহত্যা নিয়ে টিকা টিপ্পণী হচ্ছে, তখন না কিরকম একটা অস্বস্তিতে পড়ে গেছি, জানেন তো। মানে তৃণমূল কংগ্রেসের সরকারি হিসেবটাকেই যদি ধরি আর কি, মানে তৃণমূল কংগ্রেসের হিসেবটা সরকারি শাসক দল, তো তাদের হিসেবটাকে আমরা সরকারি হিসেবে যদি ধরে নিই আর কি, তাহলে কি দেখবো আমরা? এখনো পর্যন্ত আমাদের রাজ্যে ভোটার আর বিএলও মিলিয়ে 32-33 জনের মৃত্যু হয়েছে বলে ধরতে হবে সরকারিভাবেই। মানে তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন 31 জনের নাম দিয়েছিলেন, তারপরেও আরও যোগ হচ্ছে। মানে এত মানুষের মৃত্যু, কারোর সেরিব্রাল হচ্ছে, কেউ সুইসাইড করছেন, আরও অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, পরিবার অভিযোগ করছে। এগুলো নিয়ে আর যাই হোক, এটাকে অন্যভাবে দেখা, কে কতটা উপযুক্ত শারীরিকভাবে, কতটা উপযুক্ত মানসিকভাবে, কতটা উপযুক্ত, কে কাজ না করে করে কোথাও ভোঁতা হয়ে গেছেন, এই সমস্ত
বিচার বিশ্লেষণের মধ্যে আমরা যাচ্ছি না। কারণ শুধু তো এখানে নয়, গোটা দেশে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এখন 12টা রাজ্যে এই এসআইআর হচ্ছে, এবং এই 12টা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মৃত্যুর খবর পেয়েছি আমরা, বিশেষ করে বিএলওদের। এটাই ভাবাচ্ছে। তাহলে কি সাদা চোখে আমরা যেটা দেখছি, যেটা বিশ্লেষণ করছি, তার আড়ালেও কিছু রয়েছে? দেখুন, একটা জিনিস মনে হচ্ছে যে এই ধারণাটা, এই ভাবনাটা সবার মধ্যে তো আসা উচিত, তারপরেও তাদের এরকম সোশ্যাল মিডিয়ায় কেন কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে? একটা জিনিস ঘটনা, এই যারা এই বিএলও, যারা এই কাজকর্মগুলো করছেন, তারা সরকারি কর্মচারী, এবং সরকারি কর্মচারীদের প্রতি একটা অসূয়া দেখেছি আমি মানুষের। সরকারি কর্মচারী সম্পর্কে একটা ফিক্সড ধারণা। ওই সুপ্রিম কোর্টের নির্দেশে যখন অত মানুষের চাকরি চলে গেল, অতজন শিক্ষকের চাকরি চলে গেল, বা যখন দেখেছিলাম যে দিনের পর দিন ওই যারা যোগ্য চাকরির দাবিদার, চাকরি প্রার্থী, তারা বসে ধর্ণা দিচ্ছেন, তখন লোকজন কত কিছু বলেছে। এরা কাজ করে কম, ছুটি পায় বেশি, এ সমস্ত দেখেছি সেই সময়। ডিএর দাবিতে যখন সরকারি কর্মচারীরা আন্দোলন করেছে, সেখানেও তো সেই একই রকম মন্তব্য আমরা সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে থেকে দেখেছি। মানে একটা কোথাও গিয়ে সরকারি কর্মচারীদের জীবনে যে একটা নিশ্চয়তা রয়েছে, সেটার প্রতি একটা বড় অংশ, যাদের সত্যি সত্যি প্রতি মুহূর্তে অনেক বেশি অনিশ্চয়তা, অনেক বেশি চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হয়, তাদের এটা ব্যাপারটা একটুখানি চোখে লাগে, তারা আক্রমণ করতে ছাড়েননি। কিন্তু বিশ্বাস করুন, এই চিন্তা ভাবনা এগুলোর মধ্যে যাচ্ছি না। মানুষ কেন কাকে, আরেকজন মানুষকে অন্য চোখে দেখবেন? কিন্তু এই মৃত্যু বা অসুস্থতা বা আত্মহত্যার ঘটনা, এগুলো তো মিথ্যে নয়, এগুলো ঘটছে। তাহলে এর পেছনে যে চাপের কথা বলা হচ্ছে, এসআইআরের যে চাপ, সেই চাপটা আসলে কোন চাপ, সেটা বোধহয় খুঁজে দেখার দরকার পড়ছে। সেটাই আজকে মনে হচ্ছে খুঁজে দেখাটা খুব জরুরি। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা পুষে দেবো আমি একদম। সে কেন করলি, কেন কাটলি কেন? কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবো আজকে, তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। দেখুন, দুটো কণ্ঠ, দুজন মানুষের মধ্যে ফোনে কথা হচ্ছে। কণ্ঠ এক শুধু বলে যাচ্ছে, আর কণ্ঠ দুই প্রায় নীরব শ্রোতা শুনছে। আসলে যেভাবে তাকে প্রায় নিবংশ করে দেওয়ার কথাটা উল্টো দিক থেকে আসছে, আর বলবেন কি বলবেন সেটা বুঝে উঠতে পারছেন না বলেই হয়তো ওই দ্বিতীয় কণ্ঠের মালিক মুখ হয়ে রয়েছে, নির্বাক হয়ে রয়েছেন। তবে যে অডিও ক্লিপটা শুনলেন, এটা ভাইরাল হওয়ার পর আমরা খোঁজ করতে চেষ্টা করেছিলাম এই দ্বিতীয় কণ্ঠের মালিকটি কে, কী তার পরিচয় জানতে পেরেছি। তিনি একজন বিএলও, নাম দীপক মাহাতো। উত্তর 24 পরগনার বয়রামারি বলে একটা জায়গায় তার বাড়ি। দীপক মাহাতোই দাবি করছেন যে তার সঙ্গে ফোনে যার কথা হচ্ছিল, তিনি নাকি ওই এলাকার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। এবার হুমকি, ফোনে কি কথা হয়েছে, তাকে কি কথা শুনতে হয়েছে, সেটা তো আপনারাও শুনলেন। কিন্তু কেন এই কথাগুলো শুনতে হলো? হঠাৎ একজনকে, একটা ছাপোষা মানুষ, আপনার আমার মতো চাকরি বাকরি করে খান, তাকে এই রকমভাবে হঠাৎ একদম পরিষ্কার করে দেওয়া, তার বংশ ঠংশ সমেত আর কি, অতীত বর্তমান সব শুদ্ধ, ওই নিবংশ করা মানে তো তাই। হঠাৎ এইরকম একটা কঠিন ব্যাপার সেরকম ঘটিয়ে দেওয়ার কথা কেন ওই ভদ্রলোক বলছেন? ওই কণ্ঠ নাম্বার 1, সেটাও ওই বিএলও আমাদের কাছে ক্লিয়ার করেছেন। তিনি এসআইআরের কাজ করতে গেছিলেন, যেমন সব বিএলওরা যায়। এবার তাদের যা কাজ, তিনি সেই কাজটার একটা কাছাকাছি জায়গায় পৌঁছেছিলেন। মানে বয়রামারি 1 নম্বর অঞ্চলের ওই বিএলও তার ভোটার তালিকায় কিছু ভূত খুঁজে পেয়েছিলেন। স্বাভাবিক, এটা ভূত থাকাটা খুব স্বাভাবিক। 2002 সাল তো শেষ এসআইআর হয়েছে, তারপরে এত বছর, 23 বছর। এবার ভূত মানে ভোটার তালিকার ভূত। ভোটার তালিকার ভূত মানে তো অতীত এবং অশনি, এই দুটোই, এক্ষেত্রে দুটোই। যারা মৃত অথবা কোনো একটা সময় ওই বয়রামারি বলে জায়গাটায় থাকতেন, কিন্তু এখন আর নেই। কেউ ধরাধাম ছেড়ে চলে গেছেন, কেউ জায়গাটা ছেড়ে চলে গেছেন, এই আর কি ফারাক। বারবার খোঁজ করে, মোদ্দা কথা যাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, বা যারা খোঁজ খবরের বাইরে ঊর্ধ্বে,
এমন সব ভোটারের নাম বিএলওকে চিহ্নিত করার দায়িত্ব দিয়েছে কমিশন। সেই জন্যই তো এসআইআরটা হওয়ার কথা। এবার নয় তার সাথে অনুপ্রবেশকারীদের একটা সংযোগ হয়েছে, অনুসংযোগ হয়েছে। নর্মালি তো সেটা হওয়ার কথা না কোনো এরকম একটা সভ্য গণতান্ত্রিক দেশে। তো যারা বর্তমান, যারা অনুপ্রবেশকারী নন, যারা এদেশের সত্যিকারের দায়িত্ববান নাগরিক, তাদের চিহ্নিত তখন করা যাবে যখন এই সমস্ত ভূত টুতগুলো থাকবে, অর্থাৎ অতীত মানে ভূত এইটা যখন বেরিয়ে যাবে তখন বর্তমান পড়ে থাকবে, তাহলে দেশের ভবিষ্যৎটা সুরক্ষিত হবে। এবার সেটাই করতে গেছিলেন ওই বিএলও। এই সমস্ত দায় দায়িত্ব ঘাড়ে নিয়ে ওই বিএলও দীপক মাহাতো কাজ করছিলেন, এবং সেই কাজ করতে গিয়েই তিনি এক ভোটারের ফর্মে এরকম তথ্যগত ভুল পান। ভুলটা নিয়ে খোঁজ খবর করাতেই নাকি রাজনৈতিক নেতা ওই ভোটারের ব্যাপারে কোনো প্রশ্ন না করে চুপচাপ তার এসআইআর ফর্ম গ্রহণ করতে বিএলওকে চাপ দিয়েছেন বলে অভিযোগ। সেই লালমোহন বাবুর মতো আর কি, কোনো প্রশ্ন নয়। এইটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া। যেভাবে প্রাণে মেরে ফেলার কথা বলা হচ্ছে শুনলেন, সেটা যদি হয় তাহলে কিন্তু এটাকে কথাবার্তা আলাপ আলোচনা কোনো কিছুর পর্যায়ে রাখা যাবে না, এটাকে খুনের হুমকির অভিযোগ বলেই ধরতে হবে। এবার আপনি চিন্তা করুন, আপনি একজন সরকারি কর্মী, করে কমে খাচ্ছিলেন, নিশ্চয়তার মধ্যে থাকছিলেন, সরকারি কাজে নিশ্চয়তা। বিএলওর দায়িত্ব পেয়ে কি এমন মাথা কিনে নিলেন যে একজন রাজনৈতিক কর্মীর কাছ থেকে এই মাথা কেটে নেওয়ার হুমকি শুনবেন? এই চাপটা তো অবশ্যই চাপ, বিশেষ করে যারা এই ধরনের চাপ পেতে অভ্যস্ত নন। যে কোনো সাধারণ মানুষকে যদি রাজনৈতিক নেতারা, শক্তিশালী এলাকার রাজনৈতিক নেতারা এই ধরনের চাপ দেন, তে নিশ্চিন্তে থাকতে পারবেন? সেদিক দিয়ে এই বিএলওরা অবশ্যই চাপে আছেন। উত্তর 24 পরগনার ওই বিএলও, ওই বয়রামারির ওই বিএলও, তার সাথে কথা বলার পর এই ব্যাপারটা আমাদের কাছে সত্যি বলছি খানিকটা হলেও পরিষ্কার হয়ে গেছে। একটু ভুল আছে, সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম, কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন। তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি। ফোনে এই পার্টির কোনো ইয়ে হবে, উনি আমাকে নাম জানেন? নামটা আমি ঠিক সঠিক জানি না। আচ্ছা, এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। আমি অনেকটাই আতঙ্কিত। ভিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। ওই রাজনৈতিক নেতার নাম তিনি জানেন না বলছেন দীপক মাহাতো। হয়তো জানলেও বলতেন না, কারণ এলাকার লোকজনকেই তো বিএলও করা হয়েছে। আর যদি এলাকার প্রভাবশালী নেতা হয় তাহলে তার নামটা এইভাবে নেবেন, এতটা মানে সাহস থাকাটাও খুব কঠিন, জানেন তো। কিন্তু তা বলে নামটা তো গোপন থাকেন। আমরা জানতে পেরেছি, আপনাদেরও জানাচ্ছি, যে ওই নেতা যিনি অতটাই, যার ওরকম দাপট, এটাও হীরক রাজার দেশ থেকে একটুখানি ধার করলাম আর কি। তো যাই হোক, যিনি বিএলওকে ফোনে শাসিয়েছিলেন তার নাম জামিরুল মোল্লা। সন্দেশখালীর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই জামিরুল। এবার বুঝতে পারছেন গলার জোর, বলার ধরন, এগুলো কেন এরকম একটা দাপট মাখা, এটাই তো থাকাটা স্বাভাবিক। এবং তিনি সবথেকে বড় কথা যে এই জামিরুল, এখন শাহজাহান হয়তো জেলে রয়েছেন, কিন্তু তিনি বাইরে রয়েছেন, তিনি দলও সামলাচ্ছেন, এলাকাও সামলাচ্ছেন। এবার আমরা কি করে নিশ্চিত হলাম ইনি ফোনে শাসিয়েছিলেন? কারণ ওই বিএলও বিডিওর কাছে অভিযোগ করেছিলেন, তারপর থানায় অভিযোগ দায়ের হয়েছে, এবং তারপর পুলিশ ওই দীপক মাহাতোকে শাসানোর অভিযোগে জামিরুলকে গ্রেফতার করেছে। একটা ব্যতিক্রমী ঘটনা, সেই জন্যই জানতে পারছি। কারণ সেদিক দিয়ে দেখতে গেলে সন্দেশখালীর বয়রামারির এই ঘটনার কথা সোনার জলে লিখে বাঁধিয়ে টাঙিয়ে রাখা উচিত নির্বাচন কমিশনের। তারা বললেন এবং অভিযোগ করলেন তাদের আন্ডারে থাকা এই মুহূর্তে কেউ, এবং সেটা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলো। এটা তো সাম্প্রতিককালে এতটা দেখা যায়নি। ওই বিএলও নিজের কপালটা বাঁধিয়ে রাখতে পারেন, কারণ এক্ষেত্রে যেটা হয়েছে সব ক্ষেত্রে সেটা হচ্ছে না। বয়রামারির বিএলওকে হুমকি দেওয়ায় তৃণমূলের জামিরুলকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু দক্ষিণ 24 পরগনার ফলতা অঞ্চলের আরেক তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, অথবা
মালদার হরিশ্চন্দ্রপুরের বিএলএ তৃণমূল কর্মী সাবিরুল, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শুনিনি। এই জামিরুলের মতোই জাহাঙ্গীর আর সাবিরুল এরা বিএলওদের ওপর ঠিক একইভাবে তো চাপ তৈরি করেছিলেন বলে অভিযোগ। এর মধ্যে মালদার সাবিরুলের ঘটনাটা যেহেতু টাটকা, তাই সেটা নিয়ে দু চার কথা না বললেই নয়। সাবিরুল হরিশ্চন্দ্রপুরের বিএলএ, এবার বিএলওর সঙ্গে তিনি ছায়ার মতো লেপ্টে আছেন, এটাই তো অ্যাসাইনমেন্ট। এবং তিনি নাকি চাপ দিয়ে বিএলওকে লাভলি খাতুনের এনুমারেশন ফর্ম সাবমিট করতে বলেছেন, মানে জমা নিয়ে নিতে, আপলোড করে দিতে সব বলেছেন। এবার এই পর্যন্ত শোনার পর আপনারা একটু স্মৃতি ঘাটছেন আমি জানি। লাভলি খাতুনকে দেখুন, লাভলি খাতুনের একটুখানি সূত্র ধরে দিই, তাহলে দেখবেন সবটা আপনাদের মনে পড়ে যাবে। লাভলি খাতুন হচ্ছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের সেই পঞ্চায়েত প্রধান যার বিরুদ্ধে তৃণমূলেরই প্রার্থী তিনি আদালতে অভিযোগ করেছিলেন। কারণ প্রথমে লাভলি কংগ্রেসের হয়ে ভোটে জিতেছিলেন, তখন তৃণমূলের প্রার্থীকে হারিয়েছিলেন, তারপর তিনি নিজে তৃণমূলে ঢুকে পঞ্চায়েত প্রধান হয়ে বসে গেছিলেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল? তিনি আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার কাগজপত্র ঠিক নেই, এবং সব থেকে বড় কথা ওই ওবিসি সার্টিফিকেট যেটার ভিত্তিতে তিনি ওখানে ওই আসনে জিতেছিলেন এবং যেটা জমা দিয়েছিলেন সেটাও নাকি জাল। এটা নিয়ে আরও একটা মামলা হাইকোর্টে এখনও বিচারাধীন। তবে আদালতের পর্যবেক্ষণেই লাভলিকে কিন্তু পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরাতে বাধ্য হয়েছে তৃণমূল। এবার পঞ্চায়েত প্রধানের চেয়ার গেলেও লাভলির নাম যাতে ভোটার লিস্টে থাকে তার জন্যই নাকি তৃণমূলের ওই স্থানীয় বিএলএ সাবিরুল, যিনি আবার সম্পর্কে ওই লাভলি খাতুনের ভাসুর, তিনি ওই বিএলও মুজিবুর রহমানকে চাপ দিয়েছেন বলে অভিযোগ। এবং সেই চাপে পড়েই নাকি তিনি, মানে ওই বিএলও, লাভলির এনুমারেশন ফর্ম জমা নিয়েছেন বলে মুজিবুর রহমান স্বীকার করে নিয়েছেন। এবার দেখুন আদালতে চূড়ান্ত কি হবে, কি রায় দেবে সে তো পরের কথা, কিন্তু আমরা ওই জটিলতার মধ্যেও যাচ্ছি না। লাভলি আসলে এদেশের না বিদেশের, তার এখানে থাকা উচিত না কোথায় থাকা উচিত, সেগুলো সব পরের কথা। কিন্তু লাভলি খাতুন তিনি যেই হন, তার ভাসুর, তার কাগজপত্র নিতে একজন বিএলওকে যে চাপ দিয়েছেন একজন বিএলএ হয়ে, সেটা তো আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই চাপটাই কি আসলে আমরা সবসময় চোখে দেখতে পাচ্ছি না, আমাদের সবার নজর এড়িয়ে যাচ্ছে, অথচ সেটা একটা একটা করে প্রাণ নিয়ে যাচ্ছে চুপচাপ। ভাসুর হয়, লাভলি খাতুনের ভাসুর হয়। বাধ্য বলে যে অনলাইনটা ও বসে করাইছে আমার বাড়িতে। বললাম যে এটা ঠিক হবে না, আগে ওদের ভিডিওর কাছ থেকে আমাকে জেনে করাতে দক্ষ দিয়ে, যখন ইয়ে হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাবে। তার মানে কি শুধুই রাজনৈতিক চাপ? আরও সুনির্দিষ্টভাবে ভাবলে এই শাসক দলের নেতা বা কর্মীদের চাপেই কি এই বিএলওরা নার্ভ হারাচ্ছেন বা অসুস্থ হয়ে পড়ছেন বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন? দেখুন উত্তরটা যদি সেইভাবে দেখতে চান তাহলে একই সঙ্গে উত্তরটা হ্যাঁ এবং না। কোথাও 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 বিএলওদের ওপর শাসক দলের এই চাপ হয়তো রয়েছে। বিরোধীরা, বিশেষ করে বিজেপির বিএলএ যেখানে অধিকাংশ বুথেই দেখা যাচ্ছে না, সেখানে তৃণমূলের নেতা বা কর্মীরাই প্রায় সারাক্ষণ বিএলওদের ঘিরে রেখেছেন। সব জায়গাতেই যে ওরকম জাহাঙ্গীর, জামিরুল বা সাবিউলদের মতো ভয় দেখানো লোকজন রয়েছেন এমনও নয়। ঘাড়ের ওপর কেউ না কেউ নিঃশ্বাস ফেলছে, এটাই তো অনেক ক্ষেত্রে চাপ তৈরি হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। সেদিক থেকে দেখলে এরকম একটা চাপ বিএলওদের সহ্য করতে হচ্ছে। কিন্তু এটাই সব নয় বা শেষ নয়, এর বাইরেও একটা চাপ আছে, যে চাপগুলো এমন চাপ যেগুলো আমরা হয়তো চট করে বুঝতে পারবো না। দেখুন এই একজন বিএলওর সাথে আমি কথা বলছিলাম বোঝার জন্যে যে ঠিক কি হচ্ছে, কতটা চাপের জিনিস গোটা ব্যাপারটা। কাজের দিক থেকে বিষয়টার মধ্যে যে জটিল বিরাট কিছু আছে আপনার বা আমার ঝট করে সেটা মনে হবে না, কিন্তু যারা করছেন এবার আপনাকে জানতে হবে তারা এতদিন কি করতেন। কারা বিএলও হয়েছেন? বিএলও হয়েছেন যারা হয়তো স্কুল শিক্ষক শিক্ষিকা অথবা যারা অঙ্গনওয়াড়ি কর্মী।
এবার এদের মধ্যে যারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, তারা ওই কাগজপত্র ফর্ম টর্ম ফিল আপ করানো যেগুলো কাজকর্ম, সেগুলো অনেকেই সহজে ঠিকঠাক করে করতে পারছেন, কিন্তু যেটা তারা জানতেন না সেটা হচ্ছে এর পরের পার্টটা। এটা অধিকাংশ লোকই কিন্তু আমাদের বলেছেন বিএলওরা। মাঝ রাস্তায় তারা জানতে পেরেছেন এবার এই কাগজপত্রগুলো নেওয়ার পর, ফর্মগুলো ফেরত নেওয়ার পর সেগুলো তাদের আপলোডও করতে হবে। এবার এই আপলোড করার জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর বা এরকম সহায়ক চেয়েছিলেন, যে সহায়ক রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে এরকম তারা শুনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর পাননি অধিকাংশ লোকই। ফলে তাদের নিজেদের এই কাজকর্মগুলো করতে হচ্ছে এখন। এই জায়গাটাতে এরা চাপে পড়ে যাচ্ছেন, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক দিন না ওই সেলসের যেরকম টার্গেট বেঁধে দেয়, ঠিক সেরকম টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে এদের। তাদের ওপর থেকে এই টার্গেটগুলো আসছে, আজকে তোমায় 40% কাজ শেষ করতে হবে, কালকে তোমায় এত %, আজ এতগুলোকে আপলোড করতেই হবে, এবং যদি আপলোড করতে না পারো শোকজ করা হবে। দেখুন, নির্বাচন কমিশন বেশ শক্তিশালী একটা বস্তু, কিন্তু এমন একটা বস্তু তারা বলেছে বলে এদের স্কুলের কাজকর্ম ছেড়ে এরা অনেকেই কিন্তু এই বিএলওর কাজটা করে বেড়াচ্ছেন। সেখানে শোকজ এই শব্দটা শুনলে যে কোনো লোক চাপে পড়ে যায়। এবার দ্বিতীয় জায়গাটা দেখুন, যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাদের অনেকেই কিন্তু এই মোবাইল বা এই কম্পিউটার, এই ডেটা, এই সমস্ত ব্যাপার সম্পর্কে খুব একটা সড়গড় নয়। তাদের তো আরও ঝামেলায় পড়তে হচ্ছে। তারা যেটাতে অভ্যস্ত নন সেই কাজটা সময়ের মধ্যে থেকে করতে হবে, এটা তাদের পক্ষে তো চাপ বটেই। এইটা করতে পারছেন না বলেই এবার এর ফলে কি হবে, আমার কি হবে, আমাকে কি ব্যবস্থা নেওয়া হবে, আমি শাস্তির মুখে পড়ব কিনা। বাকিদের যেরকম মনে হচ্ছে না এরা খুব ভালো আছে, সরকারি চাকরি করে, ঠিক, এদের একটা নিশ্চয়তা ছিল। সেই নিশ্চয়তার জায়গাটা তাদের মনের মধ্যেও নিশ্চয়ই ছিল। সেই নিশ্চয়তার জায়গা যেখানে অনিশ্চয়তা আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়, সেটা যে তাদের জন্য আরও কত বড় চাপ সেটা বুঝতে পারছেন। যারা যেটা পারেন না তাদের সেটা যদি করতে হয় তারা কি করবে? এইটাই হচ্ছে আর একটা বড় লোকানো চাপ। আবার এই কাজটা করতে গিয়ে কখনো দেখা যাচ্ছে ওই সার্ভারে গন্ডগোল থাকছে, কখনো নেটওয়ার্কের গন্ডগোল থাকছে। এই এত কিছু সামলে তাই জন্য কিন্তু এরা সব ঠিকঠাক করে উঠতে পারছে না। এই ব্যর্থতাটা, নিয়ম মেনে টাইম মেনে আমি কাজ করতে পারছি না, সেই চাপটাই এই বিএলওদের কাছে অনেক বড় হয়ে উঠেছে। এবার এটা নিয়ে হয়তো কোথাও বলবেন যে শাসক দল বলবেন এই জন্য আমরা বলেছিলাম, এই জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম যে এত কম সময়ের মধ্যে এইগুলো করা সম্ভব নয়। যারা এই কাজগুলোতে অভ্যস্তই নন তাদের আরও বেশি সময় দিলেও তারা এই কাজগুলো এত সহজে করে উঠতে পারতো না, এই চাপটা থাকতো। এবং এই বিষয়টা গোটা দেশের ক্ষেত্রে সত্যি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবার এগুলোর থেকে কীরকম সমস্যা হয় দেখুন। কোচবিহারের মাথা ভাগায় ফর্ম জমা দেওয়া যাচ্ছিল না, হয়তো নেটওয়ার্কের সমস্যা, হয়তো সার্ভারের সমস্যা, কিন্তু ফর্ম জমা দেওয়া যাচ্ছে না বলে বিএলওকে রাত পর্যন্ত আটকে রেখেছিলেন ওখানকার মানুষজন। চাপ কি একটা? তার মানে আজ কলকাতায় বিএলওদের একটা অংশ সিইও অফিস ওই জন্য ঘেরাও করেছিলেন। এবার তাদের মধ্যে কতজন সত্যি সত্যি বিএলও বা যারা এসছেন তারা সবাই তৃণমূল পন্থী কিনা সেটা নিয়ে রাজনৈতিক টিকা টিপ্পণী চলছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তার কারণ ওই বিএলওদের যা দাবি দেওয়া সেগুলো নাকি ওই তৃণমূলের দাবি দেওয়ার সাথে অদ্ভুতভাবে মিলে গেছে। তো আমরা সেগুলোর মধ্যেও ঢুকছি না, সেগুলোকে আমরা বাইরে রাখছি। কারণ ওই যে শুরুতে বলেছি, টিকা টিপ্পণী নিয়ে আমরা আজকে অন্তত যেখানে জীবন মৃত্যুর সমস্যা সেখানটায় উৎসাহ দেখাবো না, আমরা খুঁজবো সেটাই, খুঁজছি সেটাই, বা যেগুলো উঠে আসছে বলছি সেটাই, যেটা ওই চাপের উৎস যেগুলো শেষ পর্যন্ত জীবন নিয়ে নিচ্ছে। 1200-1400 ভোটার, সেই ভোটারের কাজ একজন বিএলওকে করতে হচ্ছে। সর্বোপরি যে চাপটা সেটা হচ্ছে ডিজিটাইজ করা।
এত কম সময়ের মধ্যে এই যে কাজগুলো আদৌ সম্ভব না। আমাদের প্রশিক্ষণের অভাব, এইভাবে কাজ করা যায় না। যে প্রেসারটা দিচ্ছে এই দিনের মধ্যে অনলাইন করতে হবে, আজকে 500 তোমাকে ফর্ম কালেক্টেড করতে হবে, 25 তারিখের মধ্যে সমস্ত অনলাইন কমপ্লিট করতে হবে, যেটা কোনো মতেই সম্ভব নয়। বিশেষ করে যারা আমরা গ্রামে গঞ্জের বিএলও আমরা জানি তারা মূর্খ মানুষ। বিজেপির কথায় যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপিয়ে দিয়েছে, তাতে একটা বড় অংশের বিএলও তারা নির্বাচন কমিশনের দিকে একটা কর্মসূচি তারা করবেন। একেবারে অসহযোগিতা করবার জন্য নিজের সরকারি কর্মচারীদের মৃত্যুর মুখে যিনি ঠেলে দিচ্ছেন বলে প্রচার হচ্ছে, সেটা তো মমতা ব্যানার্জি নিজেই করছেন। এই বিএলওরা তো ওনারই সরকারি কর্মচারী, তাদের নিরাপত্তা, তাদের ভালো রাখার দায় কি একটা সরকারের নেই? দেখুন, বিক্ষোভের এই খবর থেকে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টও তো সামনে চলে এলো। এক, যারা বিক্ষোভ দেখালেন তাদের মধ্যেই কেউ কেউ বলছেন যে বিএলওদের সবার শিক্ষাগত যোগ্যতা সমান নয় বলে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আর দুই, ভোটাররা অনেক ক্ষেত্রে তথ্যগত ভুল করছেন বলে খাটাখাটনি বাড়ছে, এবং কমিশন যে সময়সীমা মানে টাইম ফ্রেম দিয়েছেন তাতে কাজ শেষ করাটা চাপের হয়ে যাচ্ছে, ফলে তাদের নাওয়া খাওয়ার সময় থাকছে না। এবার এই কোনো কথাই ফেলনা নয় একেবারে। সময় জিনিসটা এমন না, একবার চলে গেলে আর ফিরে আসে না, ফলে সময় ব্যাপারটা বিএলওদের মাথায় রাখতেই হচ্ছে, এবং সেটা করতে গিয়ে কারোর মাথা খারাপ হওয়ার জোগাড় রয়েছে। মুর্শিদাবাদের ইসলামপুরের বিএলও, পেশায় স্কুল শিক্ষক মুস্তাক আহমেদ, তার কি অবস্থা জানেন? ওই টাইম ফ্রেম ম্যাচ করাতে গিয়ে, সময় সীমার মধ্যে থেকে কাজ শেষ করতে গিয়ে কি হয়েছে জানেন তার? তিনি বিয়ে করতে বসেছেন, বিয়ের আসরে বসেও তিনি ওই কমিশনের সার্ভারে এনুমারেশন ফর্ম আপলোড করে চলেছেন। ভাবুন কি অবস্থা একজন লোকের, নিশ্চিন্তে বিয়েও করতে পারছেন না, কারণ তাকে প্রায় 800 জন ভোটারের এনুমারেশন সামলাতে হচ্ছে, এবং এখন পর্যন্ত ওই নেটওয়ার্কের সমস্যা বা কমিশনের সার্ভারের সমস্যা সব সামলে মাত্র 40% কাজ করতে পেরেছেন। এর মধ্যে বিয়ের তারিখ পড়ে গেছে, বিয়ে যেরকম পেছনো যায়নি, তেমন কমিশনের দেওয়া সময়সীমাও তো পেছোয়নি। ফলে মুস্তাক আহমেদ বিয়েও করছেন আর ওই আপলোডও করছেন, ফর্ম জমা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। এবার মুস্তাক এই চাপ থেকে কিছুটা বাঁচতেন কি করে? নির্বাচন কমিশন ওই তৃণমূলের দাবি শুনে এসআইআরের সময়সীমা বাড়ালে? না, তা নয়। মুস্তাকের মতো বিএলওরা যদি হাই স্পিড একটা কানেকশন পেতেন বা একজন করে ডেটা এন্ট্রি অপারেটরটা যেটা তারা চেয়েছিলেন সেটা যদি শুরুতেই পেয়ে যেতেন, তাহলে তাদের ওপর যে চাপটা তৈরি হয়েছে বলে গেল একটা রব উঠেছে, সেটা কিছুটা হলেও কমতো। এবার এই ডেটা প্যাকেজ বা ওই ডেটা এন্ট্রির লোক, এগুলো দেওয়ার দায়িত্বটা কার? কমিশনের। এক্ষেত্রে একটা ইঙ্গিত রয়েছে যে হ্যাঁ আমাদের, কিন্তু রাজ্য সরকারেরও, মানে তারা বলে দিয়েছিলেন আগেই রাজ্য সরকারের সেটা ব্যবস্থা করার কথা। এবার রাজ্য সেক্ষেত্রে কোনোটাই দেয়নি, এটাই বলে তাদের অভিযোগ। ফলে মুখ্য নির্বাচনী আধিকারিক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের সাহায্য নেওয়ার কথা ভাবছেন, কারণ এনুমারেশন ফর্মগুলো জমা পড়ে যাচ্ছে, আরও কাজকর্ম রয়েছে, এবার তো এগুলো আপলোড করতে হবে, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই খসড়া তালিকা প্রকাশ করতে হবে। তাই জন্যই টেন্ডার ডেকে বাইরের থেকে ডেটা এন্ট্রির লোক নেওয়ার কথা ভাবছে কমিশন, সেই পথেই হেঁটেছে। কিন্তু তাতে আবার রাজ্যের আপত্তি রয়েছে। আজ মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে তার দ্বিতীয় চিঠি লিখেছেন। দিল্লিতে কমিশনের দফতরে লেখা তার সেই চিঠিতে সিইও, মানে এ রাজ্যে যিনি কমিশনের নাম্বার 1 প্রতিনিধি, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সিইওকে কাঠগড়ায় দাঁড় করিয়েই মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন, যেখানে প্রশাসনের দক্ষ কর্মী আছে সেখানে নতুন করে লোক ভাড়া করার নির্দেশ কেন? কেন অস্থায়ী কর্মী দিয়ে কাজ করাতে চাইছেন মুখ্য নির্বাচনী আধিকারিক? অর্থাৎ সিইও অফিসের বাইরে বিক্ষোভটা যদি কমিশনের ওপর পাল্টা চাপ হয়, তাহলে মুখ্যমন্ত্রীর চিঠির পর চাপের ওপর চাপ বলে আমরা ধরতে পারি। বা সেই চাপগুলোই কি আস্তে আস্তে, মানে যে যেখান থেকে যাকে পারছেন চাপ দিচ্ছেন, কিন্তু সব চাপই আলটিমেটলি এই বিএলওদের ওপর এসে পড়ছে, এটাই কি আমাদের ধরতে হবে? ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন, এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, অবৈধ ভোটার এবং বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমর্থনে ক্ষমতায় আছেন বলে ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন। সরকারি ব্যবস্থা সাপোর্ট দেবো না,
নির্বাচন কমিশন তার মতন করে নিতে পারবে না। তার মানে মমতা ব্যানার্জির এই চিঠির মূল মানেটা হচ্ছে যত চাপ বিএলওদের ঘাড়ে পড়ুক, আমিও কিছু করবো না, সরকারও কিছু করতে পারবে না, নির্বাচন কমিশনও কিছু করতে পারবে না। দেখুন, পেট্রোল বা জ্বালানি তেলের একটা দামের মধ্যে না একটা মজার ব্যাপার আছে জানেন তো। আন্দামান নিকোবর ওখানে যান, দেখবেন পেট্রোলের দাম লিটারে 82 টাকা। আমাদের পশ্চিমবঙ্গে চলে আসুন 104 টাকা। ভাবেন তো এত ফারাক কেন? এটা কি হচ্ছে? এটা হচ্ছে তার কারণ আন্দামান নিকোবরের প্রশাসন পেট্রোল ডিজেলে কম শুল্ক নেয়, পশ্চিমবঙ্গ সরকার বেশি নেয়। এসআইআরও কি সেই রকম বিষয়? বিহারে সরকার সহযোগিতা করেছে তাই মসৃণভাবে মিটে গেছে গোটা ব্যাপারটা। বাংলায় গণ্ডগোলের পেছনে কি আসলে এই সরকারি অসহযোগিতা? এরকম একটা ধারণা অবশ্য সোশ্যাল মিডিয়ায় তৈরি করার চেষ্টা চলছে, সেটা কিন্তু ঠিক নয়। কারণ 12টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে এসআইআর হচ্ছে এবং ওই যা বললাম ভিন রাজ্য থেকেও কিন্তু বিএলওদের অসুস্থ হওয়ার বা মারা যাওয়ার খবর আসছে। গুজরাট আর মধ্যপ্রদেশে 4 জন করে বিএলও মারা গেছেন। পশ্চিমবঙ্গে তো ওই দুটো আত্মহত্যা ধরে 3 জন মারা গেছে, রাজস্থানে 2 জন। মানে এখন পর্যন্ত 20 দিনে 6 রাজ্যে 16 জন বিএলও মারা গেছে। তাই সমস্যাটা শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে এটা বলা যাবে না। আর পশ্চিমবঙ্গে শুধুই সমস্যা হচ্ছে না, এটার পক্ষে আরও একটা বক্তব্য আছে। অনেক জায়গার তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু কাজের গতি অনেক বেশি। অন্যান্য জায়গাগুলোতে যতটা কাজ হয়েছে তার তুলনায় এখানে হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ সেই হিসেবও দিয়েছেন। ইতিমধ্যেই 4.5 কোটির বেশি ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে এবং এইখানটাতেই একটা কাহানিমে টুইস্টের মতো একটা জায়গা রয়েছে। আমরা এতদিন পর্যন্ত যে কথাগুলো শুনে আসছিলাম, অর্থাৎ এত নাম বাদ যাবে, এত নাম বাদ যাবে, এত নাম বাদ যেতে পারে, এই নিয়ে যে তর্ক বিতর্ক, একটা মনস্তাত্ত্বিক লড়াই, এই যে জিনিসগুলো চলছিল আলোচনার কেন্দ্রবিন্দু, সেটাই তো ছিল কত নাম বাদ যাবে। এবং সেই বাদ যাওয়াটা, দেখুন বাদ যাওয়াটা স্বতঃসিদ্ধ, এইটা পরিষ্কার বুঝে নেওয়া দরকার। এই এসআইআর একটা সাধারণ যে একটা সাংবিধানিক প্রক্রিয়া, তাতে নাম বাদ যাওয়াটা একদম সহজ স্বাভাবিক ব্যাপার। মানে হিসেব করে দেখুন না, 2002 সালে শেষবার ওই এসআইআর হয়েছে, আজ মাঝখানে 23 বছর হয়ে গেছে, তারপর আবার হচ্ছে। এর মধ্যে কত লোক মারা গেছেন। এবার এদের মধ্যে কি যে নামগুলো ভোটার তালিকায় রয়ে গেছে, আত্মীয় স্বজন যাদের নামটাম কাটায়নি বা কোনোভাবেই সেগুলোকে ট্রেস করতে পারেনি, এই মাঝখানে যে রিভিশনসগুলো হয়, সেই নামগুলোকে তো বাদ যাওয়ার দরকার, সেগুলো তো স্বাভাবিকভাবেই বাদ যাবে। এরপর ধরুন বহু লোক এক জায়গার থেকে বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন, বহু লোক কাজের জন্য এক জায়গা ছেড়ে আরেক জায়গায় চলে গেছেন, তাদের অন্য জায়গায় গিয়ে ভোটার লিস্টে নাম উঠে গেছে, ফলে তাদের নামও স্বাভাবিকভাবে এই জায়গার থেকে বাদ যাওয়ার কথা। ফলে একটা সংখ্যা বাদ যাওয়াটা সহজ স্বাভাবিকভাবেই নেওয়াটা উচিত, যাবেই। এখানে সেটার সঙ্গে আরেকটা যোগ হচ্ছে অনুপ্রবেশকারী। আর যে দেখছেন বিভিন্ন সীমান্তে গাদা গাদা লোক বাংলাদেশে ফিরে যাবেন বলে ভিড় করছে। এবার এরা সবাই তো তালা মেরে দিয়ে বাড়ি ঘর ছেড়ে চলে গেছে এবং এদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু সমস্ত পরিচয়পত্র সত্র করে ওই ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে, এখন দৌড়চ্ছে না। তো এই সব দেখে শুনে একটা আলোচনার কেন্দ্রবিন্দু এসে গেছিল ওই স্বাভাবিক বিষয়টাই, অর্থাৎ নাম বাদ যাওয়াটাই, ওটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছিল। কত বাদ আমরা এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন সূত্রে যেটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত যা ফর্ম আপলোড হয়েছে, অর্থাৎ ওই 4 কোটির মতো ধরুন, তার মধ্যে 10.5 লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যে 6.5 লক্ষ মৃত মারা গেছেন। এখানকার মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তিনি বলেছেন, বিএলওস আর দ্য রিয়েল হিরোজ, তারা খুব ভালো কাজ করছেন। সত্যিই তো, কয়েকদিনের মধ্যে এরকম যদি 4 কোটি এরকম ফর্ম আপলোড হয়ে গিয়ে থাকে, পড়ে রইল কত, আর 3.5 কোটির মতো, সিংহভাগটাই তারা করে ফেলেছেন, অর্ধেকের বেশি করে ফেলেছেন। এবার দেখুন এই বিশাল সংখ্যক যে অর্ধেকের বেশি নাম যখন আপলোড হয়ে গেছে, তারপর এই যখন 10.5 লক্ষ নাম বাদ যাওয়ার খবরটা সামনে আসছে, আপনারা কি একটু ধাক্কা খাচ্ছেন না?
হিসেব টিসেবগুলো একটু গড়বড় লাগছে না? মানে এতদিন ধরে যেরম শুনে এসছেন, কোটির নিচে তো কিছু শোনা যায়নি। এবার তার তুলনায় 10.5 লক্ষ, এটা তো এটা ছোট সংখ্যা আর কি, মানে বাকি অর্ধেকেরও কম। সেই সংখ্যার মধ্যে কি করে এইরকম যদি এটা যদি স্ট্রাইক রেট হয় আর কি, তাহলে একটা বিশাল সংখ্যক তো হওয়ার কথা না, ওর ধারে কাছে পৌঁছবে না। এবার এই অঙ্কটা নিয়ে আপাতত কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কাটাছেঁড়া চলছে, সেটা চলাটাই স্বাভাবিক। বিজেপির তরফ থেকে মনে হচ্ছে যে এটা প্রথম দিকে যেগুলোকে 2002-এর সঙ্গে মিল ঠিল পাওয়া গেছিল, সেই সব ধরেই প্রথম দিকেরগুলো আপলোড হয়েছে, যেগুলো সহজ কাজ আর। তো সেই জন্যে এর পরেরগুলো যেগুলো আছে কঠিন কাজ। জগন্নাথ চট্টোপাধ্যায় বলছিলেন, বিজেপির সাধারণ সম্পাদক, সুতরাং তারা আশা করছেন যে এরপর যে 3.5 কোটি নাম যাদের ফর্মগুলো আপলোড হওয়ার কথা সেটা পড়ে রয়েছে, সেগুলো ডিজিটাইজেশনের সময় একটা বড় অংশ, একটা বিশাল বড় অংশ বাদ যাবে, কারণ ওগুলো কঠিন অঙ্ক হতে পারে। দেখুন কি হবে না হবে, সত্যি কথা এটা তো আপনিও জানেন না, আমরাও জানি। এটা নিয়ে ওই বেটিং চক্র তারা কি করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো ওরকম ধরতে পারবো না। আমরা এখন পর্যন্ত যেটা আছে সেটার ভিত্তিতে কথা বলতে পারি। এবার দেখুন, যদি যেটা বিজেপির তরফ থেকে যে সংখ্যাটা আশা করা হয়েছিল যেটা বাদ যাবে, মানে দেখুন সেটা কোটির ওপর পর্যন্ত চলে গেছিল, সেইটার কাছাকাছি যদি না পৌঁছয় এই বাদ যাওয়ার সংখ্যাটা, তাহলে কি হবে? কোথাও গিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপে তারা পড়বে। একটা শুরুর দিকে একটা মানসিক ধাক্কা তো থাকবেই, একটা প্রত্যাশার সঙ্গে যদি ব্যাপারটা ম্যাচ না করে। সেই জায়গায় তৃণমূল বরঞ্চ জোর গলায় বলার সুযোগ পাবে যে ফালতু আমাদের দিকে আঙুল তুলে বলা হচ্ছিল যে আমরা ওই সমস্ত মানে ভূতগুলোকে কাজে লাগিয়ে ভুতুরে ভোটারের ভোটে আমরা জিতে এসেছি। দেখুন, একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে। যে সংখ্যাগুলো আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছিল এতদিন ধরে, সেই সংখ্যাগুলো ওই মনস্তাত্ত্বিক চাপ তৈরির উদ্দেশ্যে। সুতরাং এই মুহূর্তে যেটা সামনে এসছে সেটার পরেও যেহেতু একটা বড় অংশ রয়েছে, প্রচুর অদল বদল হবে, এদের সবার বক্তব্য যত সময় যাবে বদলাবে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু সংখ্যাটা এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যে সংখ্যাটা আমরা মাথায় রাখছি, যে এই চাপ ঠাপ এত কিছুর কথা বলা হচ্ছে, কিন্তু এর মধ্যেই তো প্রায় এতগুলো নাম, ওই 4 কোটি নাম, সেগুলো তো তাদের তথ্য আপলোড করা হয়ে গেল। ওই বললাম, যার জন্যে মনোজ আগরওয়াল এখানকার মুখ্য নির্বাচন আধিকারিক তিনি বলেছেন যে বিএলওজ আর দ্য রিয়েল হিরোজ। সত্যিই তো তারাই তো এই কাণ্ডটা করেছেন। এই জন্যই দক্ষিণ 24 পরগনার সাগর বিডিও অফিসে 6 বিএলওকে আজ সম্বর্ধনা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানেন? তারা নির্ধারিত সময়ের অনেক আগেই 100% কাজ সম্পূর্ণ করে ফেলেছেন, মানে প্রমাণ করে দিয়েছেন এটাও সম্ভব। বাস্তবে আমি কোনো সময় সমস্যা ফিল করিনি, কারণ আমি ফর্মটা ডিজিটাইজেশন করেছি কিন্তু রাত্রি 12টার পরে, রাতেই কাজ করেছি যা করি, যে কারণে আমার কাছে কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। যে গ্রামবাসীর মধ্যে প্রথমে আতঙ্ক চলে এসেছিল যে এসআইআর মানে কি, বিভিন্ন রকম আমি যখন ফিল্ডে গিয়েছিলাম সেগুলোর সম্মুখীন হতে হয়েছে যে আমাদের হয়তো তাড়িয়ে দেবে বা বেরিয়ে যাবে, তাদেরকেও বলতে হয়েছে, এদেরকেও আমি বলেছি তোমরা মানুষকে বোঝাবে ভয়ের কিছু। এবং এই পদ্ধতিটা প্রথমে জটিল মনে হয়েছিল এবং কঠিন মনে হয়েছিল। যখন ওটাকে কয়েকদিন যাওয়ার পর, যখন ওগুলোকে ঘাটাঘাটি করার পর যে বুঝতে পারলাম, তখন এটা নিজের গ্রিপের মধ্যে হলো, তখন স্মুথলি কাজটাকে এগোতে থাকলো। এবার বিএলওরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কৃতি হতেন, তারা হয়তো বলতেন আমার সাফল্যের রহস্য অমুক কোম্পানির বা অমুক প্রকাশনের সহায়িকা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সে তো বছর হয়। এসআইআর আমাদের এখানে যা অবস্থা তাদের তো দেখলাম এই 23 বছর পর হচ্ছে। তাই কোনো সহায়িকার উপস্থিতি এখনও আবিষ্কার হয়নি। দেশ জুড়েই তো এসআইআর হবে, জানুয়ারিতে এই সহায়িকা মনে হচ্ছে এসে যাবে, জানেন তো। এই শুনলেন, কদিন ঠিকঠাক করে করলে কদিন পরে মনে হচ্ছে ব্যাপারটা কন্ট্রোলে চলে এলো আর কি। কিন্তু তার আগে তো প্রস্তুতিটা দিতে হবে। যেটা বোঝা যাচ্ছে, এই যারা সফল এবং যারা দক্ষতার সঙ্গে পুরো এই কাজগুলো করেছেন, সেই বিএলওদের কথা শুনে এই যদি মানে পর্যাপ্ত ট্রেনিং, সঠিক লোক বাছাই এগুলো যদি হতো, তাহলে কিন্তু এত কথা শুনতে হতো না। কিন্তু সেটা তো
এদের কথা মানে বিএলওদের কাছ থেকে আমরা কোনো রকম বিষয় শুনতে পেতাম না। ভোটারদের ক্ষেত্রে ওখানটায় তো যে ভয়টা কাজ করছে সেটা থেকেই যেত। এই জন্যেই হয়তো দেখা যাচ্ছে যে এই চারপাশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে ভোটারদের মধ্যে থেকে। তাহলে ওইটা নিয়ে ওটার ভয়টা শুধু সেই জায়গাতেই, এইটা যত বেশি রাজনৈতিক নেতারা ওদের বোঝাবেন, নিজেদের মানসিক গঠনটা বদলাবেন, প্রচারের ধরনটা বদলাবেন এবং ভাবনা চিন্তাটা সাধারণ মানুষমুখী করবেন, তত বেশি ওই মানুষগুলো বাঁচবেন। দেখুন, শুধু সাগরের 6 বিএলও নয়, বীরভূমের লাভপুর বিধানসভার 166 নম্বর বুথের বিএলও পূজা ঘোষ, তিনি 1017 জন ভোটারের মধ্যে 1014 জনের এন্ট্রি ইতিমধ্যেই করে দিয়েছেন, 3 জনকে খুঁজে পাননি। মেদিনীপুরের 178 নম্বর বুথের বিএলও সৌম্যজিৎ মাইতি, তিনি বুথের ভোটারদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিয়েছিলেন শুরুতেই, তাতেই 2002 সালের ভোটার তালিকা তিনি পোস্ট করে দেন, সবাই দেখে নিতে পেরেছিল কি আছে না আছে। শুধু তাই না, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার একদম ডিটেলস দিয়ে, একদম ব্যাখ্যা করে একটা ভিডিও ওই গ্রুপে পোস্ট করে দিয়েছিলেন, যাতে ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম সংশয় থাকলে ভোটাররা ওই ভিডিও দেখে তাদের নিজেদের মনের মধ্যে যা যা প্রশ্ন আছে সেটা নিরসন করতে পারে। সেই জন্যই তিনি স্কুলের দায়িত্ব সামলেও বিএলএর কর্তব্যটা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করতে পেরেছেন। ওই পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার গাগি গ্রামের 2 বুথের 2 বিএলও, তারা 14 দিনের মাথায় সমস্ত নাম আপলোড করে দিয়েছে। ফলে এটা তো পরিষ্কার বিষয়টা অসম্ভব কিছু নয়, কিন্তু পদ্ধতিগত কিছু প্রস্তুতি সেটারও দরকার রয়েছে। মানে রাত্রি 11টার পর থেকে আমরা শুরু করতাম, দিনের বেলাতেও আমরা যতটা সম্ভব পারতাম মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম। সমস্যা আছে, চাপও আছে, কিছু ভুলভ্রান্তিও ঠেকবে, কিন্তু সেটা ওভারকাম করা যায় কাজটা। তাদের মাথায় আমি একথা কখনো আসতে দিইনি যে লাস্ট ডেট 4 ডিসেম্বর, কারণ সেটা যদি তারা জানে তাহলে দেখবেন ফর্মগুলো হয়তো মানে আমার কাছে জমা হতে সময় লেগে যাবে। বলতে গেলে এক কথায় যদি বলি তাহলে আমাদের গ্রামবাসী হয়তো এসআইআর এর জন্য প্রস্তুত ছিলেন। ওনারা ফর্ম পেতে পেতে আমাদেরকেও ফর্ম জমা দিয়েছেন এবং সর্বোপরি আমাদের গ্রামে যে যুব শিক্ষিত সমাজ আছে তারা সবাই ফর্ম ফিল আপ করেছে। দেখুন, একই রাজ্য একই কাজ, অথচ কেউ পারছেন কেউ পারছেন না। কেউ নির্বাচন কমিশনের প্রতি ক্ষুব্ধ, আবার কেউ নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ। এই পুরুলিয়ার রঘুনাথপুরের গোবরান্দা গ্রাম, তার প্রদীপ চক্রবর্তী নাম সেখানকার এক ভদ্রলোক, তার দাদা বিবেক চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ছাড়াছাড়ি হয়ে গেছিল, 37 বছর প্রায়। বিবেক চক্রবর্তী সেই 37 বছর আগে পরিবার ছেড়ে চলে গেছিলেন, গ্রামের রাস্তা ভুলে গেছিলেন। তিনি দমদমে পরিবারের সঙ্গে থাকতেন, কোনো সম্পর্ক ছিল না, যোগাযোগই ছিল না। এসআইআরে 2002 সালের ভোটার তালিকা মেলাতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের ইচ্ছে হয় ওই প্রদীপ চক্রবর্তীর ভাইপোর, খোঁজ লাগে আর কি। তো তিনি বিএলওর নম্বর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিয়ে যোগাযোগ করেন, মানে প্রদীপ চক্রবর্তীকে ঘটনাচক্রে ফোনটা করেন, যদিও জানতেন না যে বিএলও প্রদীপ চক্রবর্তী তার নিজের কাকা। কথায় কথায় যোগাযোগ হয়ে গেল, ব্যাস। টানটা দুতরফেই ছিল, কিন্তু কেউ এতদিন হয়তো দূরত্বটা মিটিয়ে ফেলতে এগিয়ে আসতে পারছিলেন না, এবার জুড়ে গেলেন। নির্বাচন কমিশন 2002 সালের ভোটার লিস্টের সাথে ম্যাপিংয়ের শর্ত জুড়ে দিয়েছে, আর তাই জন্যই অনেকে ঠেকায় পড়ে সেই পুরনো ঠিকানায় যোগাযোগ করছেন। আর সেটা করতে গিয়ে ঘরের ছেলে বহু ক্ষেত্রে ঘরে ফিরছে, কোথাও 2 ভাইয়ের মিলন হয়ে যাচ্ছে। সেই জন্যই তো প্রদীপ চক্রবর্তী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছে। জানাবো আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তারপর যারা আমাকে নিয়োগ করেছেন, ব্লক আধিকারিক, আমাদের সুপারভাইজার পার্থপ্রতিম দাস, তাকে একদম মানে বলার কিছু আর আমার ভাষা পাচ্ছি না, নিযুক্ত করেছেন। হ্যাঁ, বিএলওর দায়িত্ব দিয়েছেন। বিএলওর কাজ করতে গিয়ে এই নম্বরটা হয়তো কোনো কারণবশত ওরা পায়, তারপর ভাইপো আমার সাথে হঠাৎ যোগাযোগ করে। অবশ্যই এসআইআর দিতে সব, তার জন্য তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে। দেখুন, দাদার সাথে পুনর্মিলনে প্রদীপ চক্রবর্তী কৃতজ্ঞ, কিন্তু বাংলাদেশিদের মধ্যে কৃতজ্ঞতার ছিটে ফোটাও কী রয়েছে বলুন তো? তাদেরও তো তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছে এই নির্বাচন কমিশন। ভাবুন তো, এসআইআর যদি চালু না হতো তাহলে বাংলাদেশিদের মধ্যে এরকম দেশে ফেরার তাগিদ
কখনো তৈরি হতো? এই যে এতদিন রাজনৈতিক তরজায় বাংলাদেশিদের শুধু হদিশ পেতাম, টুকটাক পুলিশ ধরতো মাঝে মধ্যে, কিন্তু খুব রেয়ার। এত বাংলাদেশি যে বাংলায় রয়েছে সে তো এসআইআর না হলে জানতেই পারতাম না। অথচ দেখুন ওপারে ওই মৌলবাদী অভ্যুত্থানটা যারা ঘটিয়েছে তারা কি রটিয়েছিল? শেখ হাসিনা নাকি ভোট দিতেন না। আর এদিকে দেখুন ডজন ডজন বাংলাদেশি বেরোচ্ছে যারা বাংলাদেশ আর ভারত এক জায়গায় না, দু দেশে ভোট দিত। বাদুরিয়ার ওই চণ্ডীপুরের বেনাগ্রামে বিয়ে করেছিল মিরাজুল আলী মণ্ডল, শ্বশুরবাড়িতে বল তবিয়তে ছিল। এই এসআইআরে ধরা পড়েছে যে সে আসলে বাংলাদেশের মিরাজুল ইসলাম, মানে বাংলাদেশে মিরাজুল ইসলাম ভোট দেয়, এদেশে মিরাজুল আলী মণ্ডল। হাতে নাতে ধরা পড়ার পরেও তার স্ত্রী অবশ্য তাকে আড়াল করার চেষ্টা করছেন। মানে এটার মানে বুঝতে পারছেন, অনুপ্রবেশের জন্য বিএসএফকে শুধু দায়ী করলে চলবে না, রাজ্য প্রশাসনকেও শুধু দোষ দিলে চলবে না। আমাদের রাজ্যবাসীরাও একাংশ তারা কিন্তু এই বাংলাদেশিদের অনুপ্রবেশে পুরো মদত দিচ্ছেন আর কি। তারাই বাংলাদেশিদের পিতৃ পরিচয় দিয়ে আমাদের করের টাকায় ভাগ বসানোর অধিকার দিচ্ছেন। দেখুন কোচবিহারের হাবেল শেখ তার প্রতিবেশীকে বাবা সাজিয়ে সব পরিচয়পত্র তৈরি করে নিয়েছিল। এবার তখন যিনি নিজের নামটা তার বাবার জায়গায় বসাতে দিয়েছিলেন তিনি হয়তো জানতেনই না অথবা ভাবেনও নি এর থেকে কি বড় চাপ তার পরিবারের উপর তৈরি হতে পারে। হাবেল শেখ তো ওই পরিচয়পত্র নিয়ে ভারতের অন্য রাজ্যে কাজকর্ম করতে চলে গেছে, কিন্তু এই প্রতিবেশী আব্দুল করিম শেখের ছেলেরা এখন শঙ্কিত। খাতায় কলমে তো হাবেল শেখ তাদের ভাই হয়ে গেছেন, তার বাবার নামও তো তার বাবার মতোই আব্দুল করিম শেখ। এবার সেই হাবেল শেখ যদি এখন এসে তাদের সম্পত্তিতে ভাগ বসায় দাবি করে তাহলে কি হবে বলুন তো? নিজের সম্পত্তিতে এখন ভাগ বসার আশঙ্কায় সবাই ভুগছেন। আর দেশের সম্পদ যে বিদেশিরা এতদিন ধরে লুট করেছে এবং তাতে তারা যে বাধা দেননি সেটা কি তার মাথায় আসছে? এই বাংলাদেশিরা আমাদের রেশন থেকে লক্ষ্মীর ভাণ্ডার সবেতে ভাগ বসিয়েছে। আর দেওয়ার বেলায় অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতিতে বাংলাদেশিরা ভারতের পক্ষ নেবে না পাকিস্তানের, এটা নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি উত্তর হবে আপনারা সবাই জানেন। সাম্প্রতিককালে কি হচ্ছে জানেন? পাকিস্তানের যত সেনাপ্রধান এমনকি আইএসআই এর বড় কর্তারা তারা প্রায় রোজই কেউ না কেউ বাংলাদেশে চলে আসছেন। বাংলাদেশের সঙ্গে এখন তাদের ভাই বেরাদারি চলছে। এই তো মানসিকতা। ফলে বুঝতে পারছেন আমাদের অবস্থাটা কীরকম। সন্দেশখালিতে একটা আস্ত পাড়া বাংলাদেশিদের দখলে। মর্জিনা বিবি ওখানকার একজন বাসিন্দা, তিনি ক্যামেরার সামনে স্বীকারই করে নিয়েছেন যে কাকাকে বাবা বানিয়ে সব পরিচয়পত্র তৈরি করেছেন। এবার ভেবে দেখুন 2002-এর তালিকায় যদি ওই কাকার নাম থাকে তাহলে তো মর্জিনা বিবিও কাগজে কলমে ভারতের নাগরিক হয়ে গেলেন। আমি আপনি কর দেব আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে ওই বাংলাদেশি মর্জিনাদের অ্যাকাউন্টে। আধার, প্যান থেকে খাদ্য সুরক্ষার কার্ড, 1 দশকে সব হয়ে গেছে। এতে কে ভুগছেন? এখানকার যারা আসল নাগরিক তারা। তার মধ্যে আমি আপনি যেরকম রয়েছি সেরকম রহিম শেখরাও রয়েছে, কেউ বাদ যাচ্ছেন না যারা এখানকার সঠিক নাগরিক। পড়ে পাওয়া 14 আনা ফুলে ফেপে উঠছে ওই যারা ঢুকে পড়েছে। এবার দেখুন যদি কোনোভাবে এই নামগুলো বাদ যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় তখন তো এটাও খুঁজে দেখার দরকার পড়বে এরা কাগজপত্রগুলো বানিয়েছিলেন কি করে জানেন? তার জন্য তো এরকম বিভিন্ন কুটির শিল্পের মতো ওই জাল কাগজপত্র তৈরির কারখানা রয়েছে। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের সম্পর্কে তো সেরকমই অভিযোগ উঠেছিল যে ওই পঞ্চায়েত থেকে 3000 বার্থ সার্টিফিকেট বিক্রি হয়েছে। পুলিশ সেই কেলেঙ্কারির নায়ক গৌতম সর্দারকে ধরেছে, জেল হেফাজতে রয়েছে। কিন্তু বার্থ সার্টিফিকেটগুলো সেগুলো কি বাতিল হয়েছে? ওগুলো দেখিয়েই তো বাংলাদেশিরা চূড়ান্ত তালিকায় নাম তুলে ফেলবে। আর তো শুধু বার্থ সার্টিফিকেট নয়, ওই পাঠানখালীর থেকে 500-র বেশি নাকি ডেথ সার্টিফিকেটও বিক্রি হয়েছে। মানে কি লোকে কেন, এটা নিশ্চয়ই ভোটের কাজে ব্যবহারের জন্য হয়নি, অন্য দুর্নীতিতে ব্যবহারের জন্য হয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা? ওই জায়গাটা দেখে মনে হচ্ছে এই জাল কাগজপত্র তৈরির হাব হয়ে গেছে। যার যা প্রয়োজন সব ওখানে গিয়ে তৈরি করে নিতে পারবে। বাংলাদেশিরা প্রয়োজনীয় সব পরিচয়পত্র হয়তো ওই সমস্ত জায়গাগুলোর থেকেই বানিয়ে নিচ্ছে, কিন্তু বাকি যারা বৈধ নাগরিক
তারা টেনশানে পড়ছেন, কারোর কাছে একদিন পরে ফর্ম পৌঁছচ্ছে বলে তিনি মারা যাচ্ছেন টেনশানে। এটাই হচ্ছে মুশকিল আজও। এবং দেখুন, সবথেকে বড় কথা কি জানেন তো, যে শুধু যে ঢুকে পড়ছে, কিছু করছে, করে কমে খাচ্ছে, বেঁচে আছে, ব্যাপারটা অত সহজ সরল না। তারা এতই ঢুকে পড়ে কাগজপত্র বানিয়ে এতটাই অধিকারবোধ জন্মে গেছে এবং এতটাই তারা ডেয়ার ডেভিল সাহস পেয়ে গেছে, ওই বাংলাদেশিরা জাঁকিয়ে বসে নীল ছবি করার মতো কালো ব্যবসা শুরু করেছে। একদম ঠিক। ডানকুনিতে রাসেল শিকদার বলে একজন বাংলাদেশি ধরা পড়েছে, মাত্র 4 বছর আগে ভারতে ঢুকেছিল 2021 সালে। আর তারপর ডানকুনির ফ্ল্যাটে ওই পর্নোগ্রাফির শুটিং শুরু করে দিয়েছিল এবং সেগুলো পর্নো সাইটে পোস্ট করে রোজগার করত। ভাবতে পারছেন বাংলাদেশি মাফিয়ারাও এ রাজ্যে চুটিয়ে ব্যবসা করে যাবে। এবার যদি এই রকমভাবে একটা দুর্নীতির কথা বললাম, একটা অন্যায়ের কথা বললাম, এটা যদি আরও রকম ফের হয়, আমাদের নিরাপত্তাটা কোথায় যাবে, আমাদের পরিস্থিতিটা কোথায় যাবে, সেটা বুঝতে পারছেন। বাংলাদেশি যুবক রাসেল ওরফে সায়ন শিকদার শনিবার পুলিশের জালে ধরা পড়তেই তার একের পর এক কীর্তি ফাঁস। অভিযোগ, 4 বছর আগে বাংলাদেশের এক নাবালিকাকে ভারতে নিয়ে আসে রাসেল। ফ্ল্যাট কিনে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করে। ডানকুনির ফ্ল্যাটে অশ্লীল ভিডিও তৈরির কারবার ফেঁদেছিল। মেয়েটির ওপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। কিছুদিন আগে দুর্ঘটনায় আহত হয় রাসেল। রাসেলের অসুস্থতার সুযোগে পুলিশে অভিযোগ জানায় মেয়েটি। শনিবার রাসেলকে গ্রেফতার করে পুলিশ। ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মেয়েটিকেও। যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃত বাংলাদেশি যুবক রাসেল শিকদার। সায়ন, তুমি পর্নোগ্রাফি ভিডিও বানাতে? না, অনেকে অভিযোগ করছে যে পর্নোগ্রাফি ভিডিও বানাতে। বাংলাদেশি যুবকের এই কীর্তি সামনে আসতেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সেরকম অসামাজিক কাজকর্ম হলে থানায় বা ক্লাবে একটা রিপোর্ট করতে, কিন্তু দিন দিন ফ্ল্যাটে বেড়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু অসামাজিক কাজের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। বিজেপির অভিযোগ, ডানকুনিতে গিজ গিজ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশি যুবক রাসেলের কীর্তিতে তৃণমূলকে দুষছে গেরুয়া শিবির। যেখানে একটা বালি পড়লে, সিমেন্ট পড়লে সেখানে কাউন্সিলর ছুটে চলে যায়, সেই জায়গায় 4 বছর ধরে একজন হচ্ছে বাংলাদেশি এই ধরনের অসামাজিক কাজ করছে, তার বিরুদ্ধে তারা বলছে নাকি কিছু জানে না। এটা মানে ভাবা যায়, তার মানে বুঝতে হবে যে তৃণমূলের কাউন্সিলর কত বড় অপদার্থ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, এসবের নাকি কিছুই তারা টের পাননি। অ্যাকচুয়ালি এই ছেলেটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। খোঁজ খবর নিয়ে দেখলাম ও বেনারস রোডের একটা ফ্ল্যাটের ওপর থাকতো। মানে খুব স্বাভাবিক ব্যাপার, ফ্ল্যাটে কে থাকে না থাকে সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব হয় না, তবে আজ থেকে কিন্তু জানার চেষ্টা করব। ওপার বাংলা থেকে এসে ফ্ল্যাট কিনে অবৈধ কারবার, প্রশাসনের টের পেতে কেটে যাচ্ছে বছরের পর বছর। সর্ষের মধ্যেই কি ভূত লুকিয়ে, উঠছে প্রশ্ন। এবার দেখুন কত বাদ যাচ্ছে, কত বাদ যাচ্ছে না, এটার উপর তো একটা নজর রাখার বিষয় থাকে এসআইআর এর ক্ষেত্রে। মানে যারা এইটার সাথে সরাসরি যুক্ত, মানে এই রাজনৈতিক দলগুলো, তাদের তো কড়া নজর রাখার দরকার পড়ে। এর ওপরই তো ভিত্তি করে তারা একটা পরবর্তী স্ট্র্যাটেজিগুলো ঠিক করবেন, কৌশল ঠিক করবেন, কত বাদ গেল, কত বাদ গেল না। এইটা কি করে বোঝা যাবে কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা? ওই বিএলওরা তাদের নজরের যদি একটু রাখা যায়, তাহলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এসআইআর শুরুর আগে সেই টাস্কই তো দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে ফুটবলে একটা কথা আছে জানেন তো, ম্যান মার্কিং করা। ওই বিএলওদের ছায়াসঙ্গী হয়ে ওই বিএলএরা থাকবেন এবং তারা সেই পুরো কি হচ্ছে, কোন দিকে গোটা বিষয়টা গড়াচ্ছে সেটা হিসেব করবেন এবং সেটাই হিসেবে রেখে পার্টিকে অর্থাৎ দলকে সেই খবরটা দেবেন। এটাই ছিল যারা বিএলএ তাদের ওপর একটা কড়া নির্দেশ। আর সেই সঙ্গে বাকিদের নির্দেশ ছিল যে এমনভাবে নিজেরাই ক্যাম্প ট্যাম্প করে বিভিন্ন জায়গায় এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে যে তৃণমূল অফিসিয়ালি হয়তো এই এত কম সময়ের মধ্যে এই এসআইআর করার বিরোধিতা করছে, কিন্তু মানুষজন যাদের করতে হচ্ছে, সাধারণ মানুষ, তারা যাতে কোনোভাবে সমস্যায় পড়লে, ন্যাচারালি ভেতরে তো একটা সংশয় রয়েছে অনেকেরই। ফর্ম ফিল আপ করতে আমি অসংখ্য লোককে দেখেছি, মানে নামি দামি লোককেও দেখেছি 5 বার ভাবতে। তো সেই জন্যে ক্যাম্প ট্যাম্প করে যাতে তাদের মানে কেউ এটা ভাবলেই এরকম তৃণমূলের কাউকে পেয়ে যান সাহায্য করার জন্য, এরকম একটা পরিস্থিতি করে দিয়েছিলেন।
মানে এগুলো সব তাদের হোম টাস্ক ছিল। আজ সেই পদাধিকারীদের সাথে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে হিসেবটা নিলেন। 10,000 মানুষ একসঙ্গে এক লিঙ্কে যুক্ত হয়েছিলেন। এবার এটার মধ্যে একটা অন্য দিক খোঁজা যায়, জানেন তো, ওই কমিশনের লিঙ্কে কাজ করতে গিয়ে বিএলওদের অনেকের নাকি সমস্যা হচ্ছে, অথচ আজ এই তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে কারো কোনো অসুবিধার খবর মেলেনি। এটা কিন্তু একটা বার্তা। যারা এইটা করতে পারলেন তারা হয়তো বলবেন যে আমরা করে ফেলতে পারলাম, আর নির্বাচন কমিশন একটু ঠিকঠাক লিঙ্কের ব্যবস্থা করতে পারছে না, এটা বলার জায়গা আছে আর কি। এবার এই জায়গাটার থেকে আমরা যদি আসল জায়গাটায় গিয়ে পৌঁছই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন পারফরমেন্স শেষ কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এবং তারই তিনি হিসেব নিকেশ করছেন এখন। এবার এই হিসেব নিকেশ দেখলেই তৃণমূলের ক্ষেত্রে আমাদের এর আগের হিসেব নিকেশের কথা মাথায় রাখতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগের থেকেই বলে আসছিলেন যে এই যারা বিভিন্ন পুরসভার চেয়ারম্যান মানে বিভিন্ন জায়গার কর্তা ব্যক্তি যারা আছেন আর কি শাসক দলের, তাদের প্রত্যেকের পারফরমেন্স বিচার করা হবে। যাদের পারফরমেন্স ভালো না তাদের সরিয়ে দেওয়া হবে। সেটাই এখন হচ্ছিল। রেজাল্ট আউট হওয়ার পর বিভিন্ন জায়গার পুরসভার চেয়ারম্যানদের পদত্যাগ করার বার্তা চলে গেছে। এবার কেউ পদত্যাগ করেছেন, কেউ পদত্যাগ করেননি, সেটা নিয়েও একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার একটা ওই রেজাল্ট আউটের মতো পরিস্থিতি। যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন এই গোটা এসআইআর পড়বে সুনির্দিষ্টভাবে, হয়তো ধাপে ধাপে তাদের পারফরমেন্স বিচার করা হচ্ছে বা হবে। সুতরাং আবার একটা চারপাশে উচাটন তৈরি হবে না, এটা কি নিশ্চিত করে বলা যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী 9 দিনে 100% কাজ করতে হবে। দেখুন, এই সাধারণ মানুষ, বিএলও, এরা প্রত্যেকেই কিছু না কিছু আশঙ্কায় ভুগছে। বিএলওদের আশঙ্কা নির্দিষ্ট সময়ের মধ্যে টার্গেট ফুলফিল করতে পারবেন কিনা। সাধারণ মানুষের আশঙ্কা, চাপ, নামটা থাকবে তো। আর শাসক দলের নেতা কর্মীরা, তাদের চাপ, রেজাল্টটা ভালো হবে তো, না হলে আবার কি হবে কে জানে। ফলে সর্বত্র ওপর থেকে নিচ, ডাইনের থেকে বাঁয়ে এখন কিন্তু এটা কি হয় অবস্থা। আর কিছু করুক চাই না করুক, এই এসআইআর কিন্তু সবার মনের ওপর একটা ছাপ ফেলে যাচ্ছে।